শুধু চাকরি প্রার্থীগণ, আপনারা যারা এটিও পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখব 2015 সালে এটিও পদের যে পরীক্ষাটি হয়েছিল এই পরীক্ষার গণিত প্রশ্নের পূর্ণাঙ্গ আলোচনা আমরা এখানে করার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখুন টোটাল যে ম্যাথগুলো ছিল তার মধ্যে এখানে 76 নম্বর থেকে আসলে এখানে ম্যাথ শুরু হয়েছিল। এই প্রশ্ন 76 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে যে a সমান সমান এত, এই সেটের উপসেট কতটি। এর ভ্যালুটা এখানে দেয়া আছে, এর ভ্যালুটা হচ্ছে a b c। দেখুন এই ম্যাথগুলো কিন্তু অনেক সহজ। এখানে আপনার এটা করবেন কি, যদি এর উপসেট সংখ্যা বের করতে বলে তাহলে এর এখানে সদস্য সংখ্যা কতটি আছে, 3টি সদস্য আছে। এখানে 2 টু দ্য পাওয়ার n দিবেন, 2 টু দ্য পাওয়ার n দেওয়ার পরে এই যে n এর ভ্যালু এখানে সদস্য সংখ্যা বসায় দিবেন এই 3। অর্থাৎ হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এখানে 1 2 3 তিনটা সদস্য রয়েছে, সুতরাং এই n এর মান হবে এখানে 3। 2 এর উপর যদি 3 দেই তার মানে হচ্ছে 8। তার মানে এই প্রশ্নটার অ্যানসার হচ্ছে আমাদের 8। 77 নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে 0.04 উপরে রুট ওভার আছে, এর মান কত আমাদের এটা বের করতে হবে। 0.04 আছে। দেখুন এই প্রশ্নটা করার জন্য আমরা কিন্তু ইজিলি এটা বলতে পারি, কারণ এখানে দেখুন এই 0.04 যেটা আছে আমরা কি জানি, বর্গমূলের ক্ষেত্রে প্রতি জোড়া উৎপাদকের জন্য একটি করে উৎপাদক আসে। ঠিক তেমনটা এই যে 0.4 যেটা আছে এটার জন্য শুধু আসবে হচ্ছে 2 আসবে। 2 আসার পরে এইখানে দশমিকটা এখানে থাকবে, অর্থাৎ এটাকে যদি আমি বর্গমূল করি এভারেজে আমি এই মানটা পাবো। 78 নম্বর অঙ্ক এখানে বলছে এত এর গড় কত। গড় বলতে আসলে আমরা কি বুঝি, ম্যাথমেটিক্সে গড় বলতে বুঝি সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা। অর্থাৎ আপনাকে যদি এরকম বলা হয় যে 1 2 3 বা আপনার এখানে বলা হলো যে 4 5 6 এখানে এরকম বলা হলো, তাহলে এই 4 5 6 এর গড় কত হবে, এগুলো যোগ করতে হবে আপনাকে। 5 6 11, 11 আর 4 15, তাহলে 15 ভাগ কয়টা সংখ্যা আছে 3। তাহলে এইটা হচ্ছে সংখ্যাগুলোর যোগফল আর এইটা এই 3 হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা। তো এই কাজটাই আমরা করব, জাস্ট এটা ভাগ করে দিলে 3 5 আর 15, এটা হচ্ছে গড়। এখন যদি আমাদের এইটার গড় বের করতে চাই তাহলে নিয়মটা একই ক্যাটাগরির, যে সংখ্যাগুলো আগে যোগ করতে হবে। যোগ করব কিভাবে, 1/2 আছে যোগ 1/4 আছে যোগ 3/4 আছে। তো সংখ্যাগুলোর যোগ করলাম, ফার্স্টলি যোগ করার পর সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ, যদি আমরা সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এখানে কত আসে, 1 2 3টে সংখ্যা আছে, অতএব 3 দ্বারা ভাগ করতে হবে আমাদের। তার মানে আমরা যদি এইখানে দেখুন এই যে পার্টটা রয়েছে এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু 1/2 1/4 3/4, এটা জাস্ট হচ্ছে লসাগু হচ্ছে 4 হবে, কিন্তু এটা লসাগু। তাহলে এখানে 2 আসে, এখানে 2 প্লাস এখানে যদি ভাগ করি 1 আসে, 1 দ্বারা এখানে 1 যোগ এখানে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 আসে, 1 দ্বারা 3 কে গুণন, তার মানে হচ্ছে এখানে হবে 3। তার মানে ইভেন্চুয়ালি আমরা এখানে পাচ্ছি 3 আর 3 6 পাচ্ছি, উপরে পাচ্ছি হচ্ছে 6/4 আর নিচে কত আছে আমাদের, এই 3 আছে 3 আছে। 3 এর নিচে আমরা একটা 1 দিব, 1 দেওয়ার পর যদি আমরা এটা ক্যালকুলেশন করি 6/4 ইনটু 1/3, অর্থাৎ দেখুন আমি এখানে করেছি এই ভগ্নাংশটা ঠিক রেখেছি, ঠিক রাখার পরে এই ভগ্নাংশটাকে জাস্ট উল্টাই দিয়েছি। উল্টাই দিলে এখানে 3 2 6 2, 2 দ্বারা 4 কে যদি ভাগ করি 1/2, এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার। আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই এটিও পদের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ আকারে থাকবে আপনার হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায়, এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অপশন থাকবে। আমি কিন্তু এখানে অপশন ছাড়া উঠিয়েছি কারণ আমার এখানে স্পেস অনেক কম ছিল, যার কারণে। এরপরে আসি আমরা 79 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে 3/5 2/4 3/4 এর লসাগু কত। তার মানে হচ্ছে আপনি দেখুন এখানে কিন্তু ভগ্নাংশ, 3টে ভগ্নাংশ দেয়া আছে বা 3টে ফ্র্যাকশন দেয়া আছে, এই ফ্র্যাকশন 3টা লসাগু বের করতে হবে। আমাদের একটা রুলস আমরা শিখে আসছিলাম লসাগুর বেসিক অধ্যায়গুলোতে, আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে লসাগু সম্পর্কিত, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এখন আমরা এই ভগ্নাংশগুলোর লসাগু কিভাবে বের করব। ভগ্নাংশগুলোর লসাগু বের করার নিয়মটা হচ্ছে যে আপনাকে এখানে লসাগু বের করতে হবে। যেহেতু লসাগু বের করতে হবে তাহলে আপনাকে উপরে লিখতে হবে লবগুলোর লসাগু। লবগুলোর লসাগু কত, 3 2 আর 3 এর লসাগু কত, 6। এই যে 3 2 আর 3 এর লসাগু হচ্ছে কিন্তু আমাদের এটা 6, আমরা দেখলেই বুঝি, এটা আসলে ক্যালকুলেশন করার দরকার হয় না। লসাগু হচ্ছে 6 এবং গসাগু কত, কার গসাগু বের করব, হরগুলোর গসাগু। হরগুলোর গসাগু কত, 5 4 এবং 4।
5, 4 এবং 4 এর গসাগু মানে হচ্ছে এই তিনটার মধ্যে কমন, অর্থাৎ তিনটাকে ভাগ যাবে এমন সবচেয়ে ছোট সংখ্যা। 5, 4 আর 4 এর গসাগু হচ্ছে আমাদের 1, তার মানে অ্যানসার কিন্তু হচ্ছে আমাদের এখানে 6 হচ্ছে অ্যানসার। ওকে, এরপরে যদি আমরা আসি, খুব মজার একটা অঙ্ক এখানে বলছে কোন সংখ্যা 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে। কোন সংখ্যার, যখনই কোন সংখ্যার কথা বলবে সুতরাং আমরা সংখ্যাটা ধরে নিব। ধরে নিচ্ছি সংখ্যাটা x, x এর 37%, x এর 37% মানে কি এর সঙ্গে গুণন হবে 37/100, এটা হচ্ছে 37%। x এর 37% থেকে 37 বিয়োগ করব, -37 বিয়োগ করলাম, বিয়োগ করার পরে বিয়োগফল 37 হবে আর কি, এখানে 37 হবে। ওকে, এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব। দেখুন আমি যদি এই পার্টটাকে যদি ওই সাইডে নিয়ে যাই, এই পার্টটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কত আসে আমাদের, এখানে আসে হচ্ছে, আমি একবারে ক্যালকুলেশনটা করে দিব। এখানে দেখুন 37 আর হচ্ছে 37 যোগ হবে, তাহলে 7 7 14 4 হাতে হচ্ছে 1 3 3 6 আর 1 7 74। এখন এই যে দেখুন এখানে থাকে হচ্ছে আমাদের x * 37 বাই হচ্ছে 100, এটা থাকে। এখন যদি আমি x এর ভ্যালুটা বের করতে চাই, এই যে 7 আর 4 74, এটা থাকলেই 100টা নিচে ভাগ অবস্থায় আছে, ওই সাইডে গিয়ে গুণন হয়ে যাবে 100 ভাগ এই 37 এখানে গুণন অবস্থায় আছে x এর সঙ্গে, 37 নিচে চলে যাবে, 37 নিচে চলে আসলো। এখন একটা বিষয় দেখুন যে এখানে কিন্তু আমাদের 74 আছে, মানে 37 আর 37 যোগ করার কারণে এখানে 37 আর 74 যদি আপনি কাটেন এখানে আপনার 2 আসে, 2 দ্বারা যদি আপনি 100 কে গুণ করেন জাস্ট 200 হচ্ছে আপনার এখানকার অ্যানসার। তার মানে বিষয়টা এখানে এমনটা দাঁড়াচ্ছে যে 200 এইখান থেকে 200 এর 37% থেকে যদি আপনি 37 বিয়োগ করেন তাহলে বিয়োগফল হচ্ছে আপনার 37 হবে। এরপরে যদি আমরা আসি, এখানে বলছে 1 বর্গ মাইল সমান কত একর, 1 বর্গ মাইল সমান কত একর। দেখুন এই প্রশ্নগুলো আসলে খুব ডিফিকাল্ট কোশ্চেন, কারণ এই কোশ্চেনগুলো আপনার হলো মুখস্থ বিদ্যা। আপনারা যারা প্রাইমারি চাকরিতে অলরেডি আছেন, যারা সিনিয়র বা জুনিয়র, যে এস পর্যন্ত এখানে লিমিটেশন দেয়া আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, যারা বিশেষ করে সিনিয়র আর কি আপনারা যারা আছেন, কারণ এগুলো কিন্তু এত যারা রানিং স্টুডেন্ট তাদেরই মনে থাকে না, আর যারা সিনিয়র আছেন তাদের এগুলো করতে হবে। কিন্তু আপনারা দেখবেন আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে যে শুধু মুখস্থ বিদ্যা, ম্যাথমেটিক্সের যে মুখস্থ বিদ্যাগুলো, যে প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষায় আসে, শুধু এই প্রশ্নগুলো দেয়া আছে, সুতরাং আপনারা ওইখান থেকে মুখস্থ বিদ্যাগুলো দেখে নেবেন। তো তারপর আমি এখানে বলে দিচ্ছি 1 বর্গ মাইল সমান কত একর, এটা হচ্ছে 640 একর। তো এখন কথা হচ্ছে এই মুখস্থ বিদ্যাগুলো ম্যাথমেটিক্সের কোথায় কোথায় থেকে আসতে পারে সেই টপিকসটা যদি আপনাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে গত বছরের, অর্থাৎ নতুন যে কারিকুলাম আছে, এই কারিকুলাম না, গত বছরের অর্থাৎ নতুন কারিকুলামের আগের বছরের যে ক্লাস 8 এর বইটা রয়েছে, এই বইয়ের পরিমিতি একটা অধ্যায় রয়েছে, এই অধ্যায়টা থেকে আপনারা পড়বেন এগুলো, আর অন্য কোথাও থেকে পড়তে হবে, শুধু এখান থেকে পড়লে হবে। উদাহরণের যে অধ্যায় পার্টগুলো রয়েছে, উদাহরণের যে বক্সগুলো রয়েছে বা যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আপনারা খুব ভালোভাবে রিডিং করবেন এবং এগুলো মার্কিং করবেন। যারা সিনিয়র আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা জুনিয়র আছেন তাদেরকেও একই কাজ করতে হবে কিন্তু এগুলো মনে রাখার জন্য। এরপরে আমরা আসি 84 নম্বর অঙ্ক। এখানে দেখুন এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। x + 1/x = 5 বলে এত এর মান কত। দেখুন এই যে এখানে দেয়াই আছে x + 1/x = যদি 5 হয়, এখানে জাস্ট করব কি আমরা এটা এলসিএম করব। এলসিএম করলে এলসিএম মানে হচ্ছে লসাগু, যদি লসাগু করি তাহলে x আর x গুণ করলে x² প্লাস x দ্বারা যদি x কে ভাগ করি 1 আসে, 1 দ্বারা 1 গুণ করলে 1 আসে, এখানে 5 আসে। ওকে, এখানে আসে হচ্ছে x² + 1 = 5x। এখন আপনি একটা বিষয় বুঝুন, আমরা কিন্তু এখানে x² + 1 = 5x পেয়ে গেলাম। এখন এইখানে জাস্ট মান বসাবো, বলছে এইটুকুর মান বের করতে হবে আপনাকে। এইটুকুর যদি আপনি মান বের করতে চান, এখানে দেখুন কিসের মান বের করেছি আমরা, x² + 1, এই যে x² + 1 এর মান কত আমাদের 5x। এখন জাস্ট যদি আমি এখানে মান বসাই x বাই এইটুকুর মান হচ্ছে 5x প্লাস x, তার মানে উপরে পাচ্ছি x, নিচে পাচ্ছি হচ্ছে 6x, x ক্যান্সেল, 1/6, দিস ইজ দা অ্যানসার। এখানে বলছে এত এর মান কত, 1/6 হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে দেখুন একদম বেসিক একটা অঙ্ক এখানে দেয়া আছে যে 8 এর উপরে 3/4 দেয়া আছে ভাগ, এখানে যদি 8 এর উপরে 1/2 দেয়া আছে, আমি জাস্ট যদি এভাবে না লিখি বা আমি এখান থেকেও কিন্তু করতে পারি, এখানে 8
যেহেতু বেজ আমাদের একই, এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে 3/4 মাইনাস 1/2, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার, এই যে এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে, বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ করে দেই 8, দেখুন এখানে কত আসে, এখানে 4 হচ্ছে আমাদের লসাগু, 3 মাইনাস এখানে হচ্ছে 2, তার মানে হচ্ছে এখানে আসে হচ্ছে 8 এর উপরে 1/4, এই কাজটা আসে কিন্তু, অর্থাৎ এই ক্যালকুলেশনটা আসে। এখন আপনি যদি এইটা অ্যানসারে রাখেন তবুও হবে, অর্থাৎ হচ্ছে আপনার অপশন দেখতে হবে কি আছে। তার মানে এইটাকে যদি আপনি এভাবে ভাঙান, অর্থাৎ মূলত 4√8, যদি আপনি এটা করেন এইটাও হবে, অর্থাৎ আপনাকে অপশন দেখতে হবে এইটা উত্তর আছে নাকি এইটা উত্তর আছে। ওকে, এরপরে দেখুন আমাদের বলছে এখানে নিচের কোনটি মূলদ সংখ্যা। দেখুন মিস্টার মূলদ বা হচ্ছে মূলদ সংখ্যা নামে দেখবেন একটা আমার এখানে এই চ্যানেলে একটা লেকচার আছে, অনেক বড় লেকচার। এই লেকচারটা যদি আপনি দেখতে পারেন তাহলে এই মূলদ সংখ্যা নিয়ে যে বেসিক গুলো এখানে আলোচনা করা আছে, এর বাইরে আসলে কোনো কোশ্চেন নাই। সুতরাং আপনারা এই লেকচারটা আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর এখানে বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা মানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে সকল পূর্ণ সংখ্যার মূলদ সংখ্যা। মাইনাস আপনার ধরুন হচ্ছে এখানে 3 আছে, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। 4 আছে, এটা মূলদ সংখ্যা। এটা 5 আছে, এটা মূলদ সংখ্যা। এরপর বলা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। পরের যে কন্ডিশনটা সেটা হচ্ছে a বাই b আকারের সংখ্যাগুলো মূলদ সংখ্যা। a বাই b আকারের সংখ্যাগুলো মূলদ সংখ্যা, যেখানে b নট ইকুয়ালস টু 0 এবং b এর ভ্যালুটা অবশ্যই 1 অপেক্ষা বড়, এই ধরনের একটা কন্ডিশন দেয়া আছে। তার মানে এখন যদি আমরা এরকম করি, দেখুন √4 আছে, এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 4 কে রুট করলে এখানে 2 আসে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আমাদের। এখন √2 আছে, এই যে যতগুলো আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা রয়েছে, সমস্ত মৌলিক সংখ্যার উপরে যদি আপনি রুট দেন সবগুলোই অমূলদ সংখ্যা হবে। এছাড়াও আরো অন্যান্য সংখ্যা রয়েছে, আমি জাস্ট হচ্ছে এক বাক্যে কিছু বলে দিলাম আগে। এছাড়াও কিন্তু আরো মূলদ সংখ্যা আছে। এখন দেখুন আপনাদের এখানে দেখুন এই যে প্রথমটা তো অমূলদ সংখ্যা, তাহলে এটা অপশন উত্তর হবে না। তারপর একটা বলছে এখানে √5 বাই হচ্ছে 4 এর কথা বলছে, এটা তো অবশ্যই অমূলদ সংখ্যা, কারণ এইটা যেহেতু অমূলদ, অতএব অমূলদের সঙ্গে অমূলদকে কোনো কিছু দ্বারা ভাগ করলে এটা অমূলদই হয়। আবার যদি এইটাতে আসি, এই এখানে বলছে 3, 7, এটা তো 100% অমূলদ সংখ্যা, কারণ এইটা হচ্ছে এইটা জাহান্নামের জায়গা। এইটা দেখেন, এইটা যদি হচ্ছে আমাদের √7, যেহেতু 7টা হচ্ছে মৌলিক সংখ্যা, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা, সুতরাং এটা উত্তর হবে না। এবারে আমরা মূলদ 3 √8 যদি এখানে আসি, ঘটনাটা কি ঘটে দেখুন। আমি এখানে 8 লিখতে পারি, 8 লেখার পরে এই যে মূলদ 3, এটাকে আমি 1/3 লিখতেই পারি। এটা এইখান থেকে এটা আমাদের জায়েজ আছে, অর্থাৎ এইখানে যেটা দৃশ্যমান হবে সেটা 1/something হবে। এখন দেখুন এই যে এখানে যদি আমি 2 দেই, 2 দিয়ে এখানে যদি আমি 3 দেই, এখানে 1/3 আছে, অর্থাৎ 2 এর উপরে যদি আমি 3 দেই তাহলে কিন্তু আমার এই 8 মিলে যায়, আর এখানে গুণন আছে 1/3। এই 3 ক্যান্সেল করলে এখানে 2 থাকে। এই 2 হচ্ছে সমস্ত পূর্ণ সংখ্যার মূলদ সংখ্যা, আমি প্রথমে বলছিলাম। সুতরাং এই 2 হচ্ছে একটা মূলদ সংখ্যা, তার মানে অ্যানসার হবে এই যে মিস্টার ঘ। এখানে কিন্তু আমি আবার অপশনগুলো লিখেছি, কারণ এখানে অপশন ছাড়া অ্যানসার করা খুব ডিফিকাল্ট। এরপরে আমরা সেই 81 নম্বর অঙ্ক, এখানে বলছে নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা আপনারা মাথায় রাখবেন। ধরুন এখানে 0.3, এটাকে রুট করলে কি হয়, আমাদের 4 আছে, 4 কে যদি রুট করি আমাদের কত হয়, এখানে কিন্তু 2 হয়। √9 যদি করি এখানে কিন্তু আমাদের 3 হয়। ওকে, এটা আমাদের 4 আর কি। এখন দেখুন তার মানে কোন সংখ্যাকে রুট করলে আমাদের সংখ্যাটা কমে আসে, বাট একটা বিপরীতধর্মী বিপরীত ক্রমের একটা ধর্ম রয়েছে যে 0.3, এইটাকে যদি আপনি √ওভার করেন তাহলে এই মানটা আপনার এই মানটা থাকবে না, অবশ্যই 0.3 এর ভ্যালুটা হবে 0.3 অপেক্ষা বড় হবে। রুট করলে কত হবে, 0.something। এটাকে যদি আপনি রুট করেন, যাকে রুট করবেন অর্থাৎ 0.3 অপেক্ষা ভ্যালুটা বড় পাবো আমরা। এই গেস পাওয়ারটা আপনাকে থাকতে হবে, আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখতে পারবেন। আমি আসলে এগুলো নিয়ে বেশি কথা বলতে যাচ্ছি না, কারণটা হচ্ছে এগুলোর বেসিক গুলো আসলে আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনি এখান থেকে দেখতে পারেন। এখন তো আমাদের তাহলে এখানে বুঝাই যাচ্ছে যে এখানে কোনটি সবচেয়ে বড়। তো আমাদের যে এখানে হচ্ছে 0.2 আছে, আর এখানে দেখুন 0.3 আছে, আমাদের তো জানি যে এটা হচ্ছে অবশ্যই এটা বড়, এটাতে কোনো সন্দেহ নাই।
এখন দেখুন আমরা দেখবো এইটা বড় হবে নাকি এইটা বড় হবে। অবশ্যই এখানে এখনই যেটা ব্যাখ্যা দিলাম আমি এখানে 0.3, মানে এই উত্তরটা হবে 0.3 এর চেয়ে বড় হবে। সুতরাং তার মানে আমাদের এইটা হচ্ছে এখানকার অ্যানসার। দেখুন 86 নম্বর অঙ্ক, এখানে জাস্ট বলা হচ্ছে যে 3/5 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। এই 3/5 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা, লবের সঙ্গে আপনি যা যোগ করবেন হরের সঙ্গেও আপনাকে তাই যোগ করতে হবে। তাহলে এখানে 3/5 আছে, এর লবের সঙ্গে আমি x যোগ করে নিচ্ছি এবং হরের সঙ্গে আমি x যোগ করে নিচ্ছি। যোগ করার পরে যোগ করলে ভগ্নাংশটি হবে 4/5 সমান সমান 4/5 হবে। ওকে, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। 3 5 15 পজিটিভ 5x ইজ ইকুয়ালস টু 4 5 20 পজিটিভ 4x। ওকে, এখানে দেখুন এই 5x আছে আর এখানে 4x আছে। 4x টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি অনলি x থাকে, এখানে 20 মাইনাস এই 15 টা ওই সাইডে চলে যায়, এখানে 15 হয়। 20 থেকে যদি আমি 15 বাদ দেই তাহলে আমাদের x এর মান আসে হচ্ছে 5। তার মানে এই x এর মান যদি পাই 5, তার মানে আমাদের 3 অর্থাৎ এই যে ভগ্নাংশটা এর সঙ্গে 5 যোগ করতে হবে হর এবং লব উভয় ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। এরপরে দেখুন 87 নম্বর অঙ্ক, এখানে বলছে যদি x/y 3/4 হয় তবে এত, এর ভ্যালুটা কত? খুব সিম্পল অঙ্ক। x/y 3 যদি 4 হয় আমাদের ভ্যালু বের করতে হবে। এখানে এই যে দেখুন উপরে হচ্ছে x + y আর নিচে হচ্ছে x - y, অর্থাৎ একবার যোজন একবার বিয়োজন করে দিলেই কাজ শেষ। তার মানে এটার উত্তর কিন্তু আমরা টাস করে বলতে পারি x + y আর হচ্ছে x - y। এখানে 3 + 4 মানে হচ্ছে 7 আর হচ্ছে 3 - 4 তার মানে হচ্ছে -1, দ্যাটস ওয়াই এখানে -7 হচ্ছে এখানকার অ্যানসার। এরপরে আমরা আসবো 88 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে a এর মান দেয়া আছে, b এর মান দেয়া আছে, c এর মান দেয়া আছে এবং d এর মান দেয়া আছে। দেখুন মানগুলো একবার করে দেখে নিই। এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -1, c এর মান 2 এবং d এর মান হচ্ছে -2। দেখুন এই অঙ্ক যখন আপনি পরীক্ষায় আসবে খুব সাবধানে কিন্তু করতে হবে, কারণ প্লাস মাইনাস গন্ডগোল হয়ে গেলে কিন্তু সব শেষ। এখানে a আছে মাইনাস মাইনাস, এখানে আছে হচ্ছে b, তারপর এখানে মাইনাস মাইনাস c মাইনাস মাইনাস d। প্রথমে সিম্পলিফাই করে নেই তাতে সুবিধা হবে বরঞ্চ। a এখানে মাইনাস হচ্ছে প্লাস b প্লাস c প্লাস d। দেখুন কত সুন্দর একটা ফিগার। এখানে এর মান হচ্ছে মাইনাস, এখানে এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে +2, d এর মান হচ্ছে -2। দেখেন আমি একবার দেখে নিয়েছি কারণ মানগুলো অনেক সহজ করে দেয়া। এখানে এর মান হচ্ছে আন্ডা, এটা ক্যান্সেল, এটা মোকাবেলা, এর মান হচ্ছে আন্ডা। এখন এরপরে আমরা পরের যদি কোশ্চেনটাতে আসি, একদম 89 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে 2 - 3 এখানে ইনভার্স 1 ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে একটা ইনভার্স আছে, দেন ফুল এর মধ্যে একটা ইনভার্স আছে, ব্র্যাকেট আছে, এর উপরে একটা আমাদের ইনভার্স আছে। কাজ হচ্ছে আমাদের এইটুকু মূলত। এখন আপনি করবেন কি, ফার্স্টলি আপনার এই কাজটুকু করতে হবে। হ্যাঁ, ফার্স্টলি এই কাজটুকু করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। ফার্স্টলি এই যেখানে থার্ড ব্র্যাকেট দিলাম, 2 দিলাম, মাইনাস এই যে 3 ইনভার্স মানে আসলে কি বুঝে? 3 ইনভার্স মানে হচ্ছে 1/3। তো এই 3 ইনভার্স মানে হচ্ছে 1/3 আসলো। এর উপরে আবার একটা ইনভার্স আছে, তার মানে এইখানে কিন্তু একটা ইনভার্স আছে। হ্যাঁ, এইখানে যদি ইনভার্স থাকে, ইনভার্স মানে আসলে বিপরীত, ইনভার্স মানেই বিপরীত, তার মানে এইটা যেটা আছে এর বিপরীতটা হবে। মানে 2 এই ইনভার্স যদি আমি উঠাই দেই তাহলে -3 হবে। ওকে, ইনভার্স করে দিলাম, তার মানে 1/3 টা জাস্ট 3 করে দিয়েছি। এখন এই 1 থেকে যদি 3 আপনি বাদ দেন তাহলে -1 আসে, -1 এর উপরে আপনার একটা ইনভার্স আছে। তার মানে আপনি এখানে যাই করেন এখানে কিন্তু -1, তার মানে হচ্ছে -1, কারণ এইটা আর এটা একই জিনিস। আমরা 90 নাম্বার অঙ্ক দেখবো। এখানে বলা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ হচ্ছে 2 স্কয়ার দেয়া আছে এখানে। এরপরে আমরা 90 নাম্বার অঙ্ক দেখবো। এখানে বলা হচ্ছে 2 স্কয়ার ইনটু অর্থাৎ হচ্ছে এর পাওয়ারটা হচ্ছে x + 3 = 256 হলে জাস্ট হচ্ছে x এর ভ্যালু কত, অর্থাৎ হচ্ছে এই x এর ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, দেখবেন যে বেস ইকুয়াল করা যায় কিনা। এখানে দেখুন 2 আছে, 2 এর উপরে 2 আছে, আমি এই 2টা যদি এদেরকে গুণ করে দেই তাহলে এখানে 2টা আমার ফ্রি হয়ে যাচ্ছে। আবার এখানে 256 আছে, 2 এর উপরে কত দিলে 256 হয়। যদি আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি তাহলে এই ম্যাথটা কিন্তু ইজিলি পসিবল। এখন দেখুন আমাদের
এখানে 2 লিখলাম আর এই 2 দ্বারা এই দুইটাকে আমি গুণ করে দিলাম, তার মানে হচ্ছে 2x প্লাস 3 দুগুণ 6 ইজ ইকুয়ালস টু এখানে 256। 2 এর উপরে কত দিলে 256 হয়? যদি এই যে 2 এর উপরে যদি আপনি 5 দেন, এইটুকু তো আমরা জানি 32 হয়। এইটাকে যদি আরেকটা 2 দ্বারা আপনি গুণন করেন তাহলে 64 হবে। এইটাকে যদি আবার একটা 2 দ্বারা গুণন করেন তাহলে 128 হবে। আবার যদি এটাকে আপনি 2 দ্বারা গুণন করেন তাহলে 256 হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 25 আসলে 6 এ চেয়েছে। তার মানে এখানে 5 6 7 8 অর্থাৎ 8টা 2 বা হচ্ছে এখানে আমরা লিখতে পারি 2 এর উপরে যদি 8 দেই তাহলে এখানে 256 হয়। এখন এই বেজ আর এই বেজ আমরা ক্যান্সেল করতে পারি উভয় পক্ষ থেকে। এরপরে আমরা এখানে লিখতে পারি 2x পজিটিভ 6 ইজ ইকুয়ালস টু কত 8। এখন আমরা এখান থেকে যদি x এর ভ্যালু বের করতে চাই 2x ইকুয়ালস টু এখানে 2 হবে, দ্যাটস ওয়াই x ইকুয়ালস টু 2/2 ইজ ইকুয়ালস টু 1 হবে। ওকে, আপনারা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন বেস কোনোভাবে সমান করা যায় কিনা। এরপরে আমরা আসি 91 নম্বর অঙ্ক। এখানে এই অঙ্কটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা অঙ্ক, প্রায় পরীক্ষাগুলোতে আসে। আমি আগেই বলেছি যে আসলে এই অঙ্কগুলো লগের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আপনারা কোথায় থেকে করবেন, অর্থাৎ পিএইচসি থেকে যে কোশ্চেনগুলো করা হয় এই কোশ্চেনগুলো আসলে কোথায় থেকে করা হয়। আপনারা দেখবেন যে ক্লাস 9 এর 4 অধ্যায় 4.2 এর 1 এবং 2 নম্বর যে অঙ্ক দুইটা রয়েছে, শুধু এই দুটো করলেই লগ থেকে আপনি অঙ্ক পাবেন 100%। যদি আপনারা সেটা যদি বই খুঁজতে না যান তাহলে আমার এই চ্যানেলে এই লগ সম্পর্কিত ওই দুইটা অঙ্ক এখানে করা আছে। আমার এই চ্যানেলে সবগুলো অঙ্কই করা আছে ওই দুইটা ম্যাথসের, তো আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও আপনার লগের স্পেশাল কিছু ক্লাস আছে আমার এই চ্যানেলে, এখান থেকেও আপনারা দেখতে পারেন। এখানে দেখুন লগ, এখানে 3 ভিত্তিক লগ 1/27 ইজ ইকুয়ালস টু হচ্ছে হট। এটা আমাদের বের করতে হবে। দেখুন আমরা এটা বের করার জন্য আমাদের করতে হবে কি, আমরা কিন্তু জানি যে আপনি কখনো ইচ্ছা করলে বেস কখনো ডিফারেন্ট করতে পারবেন না বা বেস কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং বেস যেটা 3 আছে 3 থাকবে, এই বেসটা 3 থাকবে। আমাদের এদিকে কোনো না কোনো ভাবে আমাকে 3 নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমি ম্যাথটা করতে পারবো না। তার মানে আমি যদি এই কাজটা এখানে করি, লগ এখানে বেস 3 থাকলো, এই যে 1/27 যেটা আছে এটাকে কিন্তু আমি এখানে 27 ইনভার্স লিখতেই পারি, এটাতে কোনো প্রবলেম নেই। এবং এইটাকে যদি আমি একটু ভাঙায় লিখি তাহলে 3 এর উপরে মাইনাস যদি 3 দেই, এখন দেখুন আপনার কোনো প্রবলেম থাকার কথা নেই ক্যালকুলেশনে, কারণ 3 এর উপরে 3 মানে 27, এখানে ইনভার্স আছে, এটা আমরা ইজিলি লিখতেই পারি। তো আমরা এই কাজটাই, এই মানটাই জাস্ট আমি এখানে বসাই দেব, আর কোনো কাজ করব না। এখানে 3 এর উপরে -3, এরপরে আমাদের কি হয়, আমাদের লগের যেটা রুলস সেটা হচ্ছে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমাদের কোথায় চলে আসে, এই সামনে চলে আসবে। তার মানে আমরা এখানে লিখতে পারি, দেখুন তার মানে আমরা এখানে লিখতে পারি -3 লগ এখানে 3 বেস 3। এখন আমরা তো জানি যে আসলে এইটুকুর মান 1, কারণটা কি, এইটুকুর মান 1 কেন, এই যে এখানে লগের যে আর্গুমেন্ট আর লগের যে বেস এই দুটো যদি সেম হয় তাহলে এই লগের মানটা আমাদের 1 হয়। তার মানে এখানে -3 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যানসার। এরপরে 92 নম্বর অঙ্কে আসি। এখানে অসমতার একটা অঙ্ক দেয়া আছে, খুব মজার একটা অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। দেখে আসলে অনেক বড়, অনেক ঝামেলার মনে হয়, কিন্তু আসলে এত ঝামেলার না। আপনাকে এই অঙ্কগুলো যখন আসবে তখন আপনি ফার্স্টলি থিংকিং করবেন যে আসলে অপশনে কিভাবে দেয়া আছে, আপনি এটা চিন্তা করবেন। দেখুন এই অঙ্কটা করার জন্য আমি কি কি বের করতে পারি। এখানে a দেয়া আছে, এখানে সমান চিহ্ন দেয়া আছে, এখানে a দেয়া আছে, এখানে c দেয়া আছে, এখানে a/c দেয়া আছে, এখানে a/c দেয়া আছে। তার মানে আপনাকে দেখুন প্রথমে কিন্তু আপনাকে a নিয়ে আসতেই হবে, সব জায়গায় কিন্তু আসলে a আছে, এখানে তো সমান চিহ্ন আছে, সুতরাং এটা তো আসলে আমাদের এখানে কোনোভাবেই পসিবল না, তো অতএব এটা আগে থেকেই বাতিল। তো আমরা এই তিনটা নিয়ে মূলত এখানে কাজ করব। দেখুন উপরে a আছে, নিচে সবগুলোতে c আছে। এখানে যদি a is greater than b হয় তার মানে আমরা এখানে লিখতে পারি a is greater than b। এখন উপরে তো আমাদের a থাকবে অপশন অনুসারে, সুতরাং a কিন্তু এখানে থাকবে। আমি যদি এটাকে c দ্বারা ভাগ করে দিই, ঘটনা কি ঘটে দেখুন, c দ্বারা আপনি ভাগ করবেন, এখানে c এর পরিচয় দেয়া আছে, যেটা দ্বারা ভাগ করবেন সেটার পরিচয় কিন্তু আপনাকে সুনিশ্চিত করতে হবে। c এর পরিচয়টা কি, শূন্যের চেয়ে বড়, মানে হচ্ছে পজিটিভ মান বা ধনাত্মক মান। ধনাত্মক মান দ্বারা যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে কি হয়, a/c
বি বাই সি। এই ঘটনাটা ঘটবে উভয় পক্ষে সি দ্বারা ভাগ করার পরে। এখন দেখুন তার মানে এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এইখানে এসে আমাদের অপশনটা দেখি কোন অপশনে মিলে যায় আমাদের। এই যে মিস্টার গ, এ বাই সি গ্রেটার দেন বি বাই সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু অনেক সহজ যদি আপনি বুঝে বুঝে করেন। এরপরে আমরা 93 নম্বর অঙ্কে আসি। বলছে যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল, অপর দুইটি বাহু তির্যক, তাকে কি বলা হয়? চিত্রটা আমি আট করলে আপনাদের মনে পড়বে এই যে ধরনের, এই ধরনের, দিস কল্ড ইজ ট্রাপিজিয়াম। অর্থাৎ হচ্ছে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এই বাহু এই বাহু সমান্তরাল, এইটা আর এটা হচ্ছে তির্যক বাহু, সুতরাং এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। পরের প্রশ্নে আসি আমরা, যে বৃত্তাস্ত চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত? একটা কথা বলে রাখছি আপনাকে, এই যে ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত সংক্রান্ত যে বেসিক গুলো আছে আমাদের এই চ্যানেলে কিন্তু আলোচনা করা আছে। আপনারা এই চ্যানেল এই লেকচারগুলো যদি দেখেন তাহলে আপনাদের এই জ্যামিতি সম্পর্কিত যে কোনো ধরনের প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। কারণ আপনারা কিন্তু পড়াশোনা করে এই প্রাইমারিতে জয়েন দিয়ে আছেন, আপনারা যদি একটু শুধু দেখার সুযোগ পান বা হচ্ছে একটু যদি মনোযোগ দিয়ে একটু দেখেন তাহলে কিন্তু আপনাদের প্রিপারেশন অনেক ভালো হবে, আমি মনে করি এটা। তো তারপরে আমরা এখানে 94 নম্বর অঙ্ক বলবো। এখানে যে বৃত্তাস্ত চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত? অর্থাৎ বিষয়টা এই ধরনের, এই যে একটা বৃত্ত, বৃত্তাস্ত একটা চতুর্ভুজ ধরে নিচ্ছে, বৃত্তাস্ত চতুর্ভুজ হচ্ছে এটা। বলা হচ্ছে যে একটি কোণ 90 ডিগ্রি হলে, যদি আপনার এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। থিওরিটা হচ্ছে আমাদের যে বৃত্তাস্ত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। যদি আমাদের এটা হচ্ছে 10 ডিগ্রি হতো তাহলে এটা হচ্ছে 170 ডিগ্রি হতো, কারণ এই দুইটা যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হবে। সিমিলার উপায়ে এই দুইটার ক্ষেত্রেও একই ঘটনা, কথা হচ্ছে বিপরীত কোণ হতে হবে এবং কন্ডিশন হচ্ছে বৃত্তের ভিতরে অবস্থিত হতে হবে চতুর্ভুজটা। 95 এবং লাস্ট অঙ্ক এই প্রশ্নের, 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ মানে হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তার মানে হচ্ছে 60 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট টাইমে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।